Dear students, welcome to my class. I hope you are well. Today's topic is tense. Let's go to the topic. টেন্স। এই টেন্স ওয়ার্ডটির বাংলা অর্থ হলো কাল বা সময়ের কাল। হতে পারে যেমন ডু মানে করা, করি, করেছিলাম, করব, করতেছি। এটা ভিন্ন ভিন্ন কিন্তু কাল বা ভিন্ন ভিন্ন সময়। যাই, যাব, গিয়েছি, যাচ্ছি, এই যে ভিন্ন ভিন্ন, এটা একটা সময়। তবে এই টেন্স বলতে তাহলে আমরা কি বুঝি? ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার সময়কেই টেন্স বা কাল বলে। ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। টেন্স প্রধানত তিন প্রকার। এক নম্বর হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। দুই নম্বর হলো পাস্ট টেন্স। তিন নম্বরে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স এর বাংলা হলো বর্তমান কাল। পাস্ট টেন্স এর বাংলা হলো অতীতকাল। আর ফিউচার টেন্স এর বাংলা হলো ভবিষ্যৎকাল। এখন এই একটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সে চার ভাগে ভাগ করা হয়েছে। আবার দেখো, এক নম্বরে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স এটাকে আবার ইনডিফিনিট টেন্সও বলা যায়। সিম্পল প্রেজেন্ট টেন্স আর অথবা সিম্পল ইনডিফিনিট টেন্স। দুই নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তিন নম্বর দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর চার নম্বরে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। তাহলে
এই চারটি মুখস্থ করবে তোমরা। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর এটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট টেন্সের আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, পাস্ট টেন্স এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, সিম্পল, সিম্পল পাস্ট অথবা সিম্পল পাস্ট টেন্স। 2 নম্বরে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। 4 নম্বরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স। এখন ফিউচার টেন্স লিখব। ফিউচার টেন্সও প্রত্যেকটা টেন্সকেই 4 ভাগে ভাগ করা হয়। ফিউচার টেন্স 1 নম্বরে সিম্পল, সিম্পল ফিউচার সিম্পল ফিউচার টেন্স। 2 নম্বরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বরে দেখো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স। 4 নম্বরে অ্যান্ড লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই মোট 12টি টেন্স মুখস্থ করবে, 12টি টেন্স। এখন আমরা প্রতিটি টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল শিখব।
এক নম্বরে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর স্ট্রাকচার হলো, স্ট্রাকচার দেখো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন শোনো, সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের প্রথম ফর্মটি বা V1 বলা যায় বা বেস ফর্ম বলা যায়। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট হতে পারে অবজেক্ট, হতে পারে আদার ওয়ার্ডস, বলতে পারো এক্সটেনশন, বলতে পারো কমপ্লিমেন্ট। এগুলি বোঝার আছে, এগুলি পরে বুঝাবো, তবে সংক্ষেপে বুঝে নাও। প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ বা আদার ওয়ার্ডস। তবে সাবজেক্ট হলো নাউন অথবা প্রোনাউন হয়, সংক্ষেপে মনে রাখবে। আর অবজেক্টও সবসময় যেন নাউন অথবা প্রোনাউনই হয়। যেমন দেখো এক্সাম্পল, অ্যাজ, অ্যাজ তোমরা লেখো এক্সাম্পল মানে উদাহরণ, আমি লিখছি অ্যাজ, একই কথা। এর অর্থ যেমন, যেমন দেখো আই ডু দ্য সাম, আমি অঙ্কটি করি। এখানে সাবজেক্ট, এই সাবজেক্ট আমি বলছি, সাবজেক্ট কিন্তু সবসময় নাউন অথবা প্রোনাউন হয়, এবং অবজেক্টও সবসময় নাউন অথবা প্রোনাউনই হয়। অবজেক্টের প্রকারভেদ আছে, এগুলি আমরা পরে বুঝাবো। আমরা ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, কমপ্লিমেন্ট, হ্যাঁ, এক্সটেনশন বলতে কী বুঝি, আদার ওয়ার্ডস আছে, এগুলি কী বুঝি আমরা, এগুলি আমরা পরে বুঝবো। তাহলে দেখো এই সাবজেক্ট, এই সাবজেক্ট, এরপরে বলা হয়েছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 বা মূল ফর্ম বা বেস ফর্ম। এই ডু, ডু হলো প্রেজেন্ট ফর্ম, কারণ ভার্বের তিনটে ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডু, ডিড, ডান। এই দেখো ডু, ডিড, ডান। গো, ওয়েন্ট, গন। গো, ওয়েন্ট, গন। ইট, অ্যাট, ইটেন। এভাবে ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা দেখো এই মূল ভার্বের এই প্রেজেন্ট ফর্ম কিন্তু বসানো হয় ডু। ডু মানে করা, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, মূল ভার্ব হিসেবে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হিসেবে। সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখলাম। এরপরে অবজেক্ট, এই দেখো অবজেক্ট, আমি এখানে লিখছি দা সাম। তবে অবজেক্ট যে হবে, অবজেক্টের সংজ্ঞা আছে, অবজেক্ট কত প্রকার কী কী তাও আছে, এগুলি আমরা আজকে শিখব না। তবে যে অবজেক্ট হবে সবসময় সেটা না, ওই তো বললাম একটু আগে, অবজেক্ট হতে পারে, এক্সটেনশন হতে পারে, আদার ওয়ার্ডস হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। তুমি এখন 6th স্টুডেন্ট হিসাবে আর আজ প্রথম ক্লাস হিসাবে তুমি শিখে নাও বাকি অংশ।
অর্থাৎ এক্সটেনশন। আচ্ছা, তাহলে ডু, ডিড, ডান তিনটা ফর্মে আমরা প্রথম ফর্মটা ছিল প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট বসালাম, অবজেক্ট এখানে বসালাম। অবজেক্ট বলছি নাউন বা প্রোনাউন হয়, সাবজেক্টে সবসময় নাউন বা প্রোনাউন হয়। তো অবজেক্ট কীভাবে বুঝবা? ভার্বকে কী দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। আমরা বিস্তারিত অবজেক্ট সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। এখানে আমরা আরও এক্সাম্পল দিতে পারি, যেমন দেখো হি রিডস দ্য বুক, হি রিডস দ্য বুক, সে বইটি পড়ে। তোমাদের এখানে কোশ্চেন আছে যে এখানে ভার্ব রিড মানে পড়া, এটা হলো সাবজেক্ট কি, আর রিডস হলো ভার্ব, আর দ্য বুক অবজেক্ট। তাহলে এই ভার্বের সাথে ইস কেন হলো? ভার্বের সাথে ইস কেন হলো? তাহলে শোনো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। আই, উই এগুলি ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আর বাকি যেগুলি আছে সবই থার্ড পারসন। অর্থাৎ আমি তুমি ছাড়া যা আছে সব থার্ড পারসন। সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, মানে এক বচন আর বহু বচন। এখন দেখো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, হি এটা থার্ড পারসন এবং নাম্বার সিঙ্গুলার, হি একজন হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, সেই জন্য এখানে এস যুক্ত হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব, নেগেটিভ সেন্টেন্স শিখব। আমরা এই টেন্স শিখতে গিয়া কীভাবে অ্যাসার্টিভ করে, কীভাবে অ্যাফার্মেটিভ করে, কীভাবে নেগেটিভ করে, কীভাবে ইন্টারগেটিভ করে, এগুলি শিখব। ইংলিশ শেখার মেইন উপায় ভালোভাবে টেন্স শেখা। একটা স্টুডেন্ট ভালোভাবে যদি টেন্সের ব্যবহার জানে এবং শিখতে পারে এবং অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স করতে পারে, তাহলে সে ইংলিশ খুব সহজে শিখতে পারে। দেখো, এটা আমরা নেগেটিভে করব। তা নেগেটিভে যদি করি, হি ডাজ নট রিড দ্য বুক, রিড দ্য বুক। দেখো এখানে আমরা জানি সে বইটি পড়ে না, এটার ইংলিশ হি ডাজ নট রিড দ্য বুক। কিন্তু তোমাদের মতে হয়তো কারো কারোর মধ্যে আসতে পারে ডাজটা কোথা থেকে আসলো, আর এখানে ভার্বটা এস ছিল, এই এসটা কোথায় গেল? তাহলে শোনো, নট অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে নট কখনো একা বসে না। নটের পূর্বে সবসময় একটি অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব বসে। সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্বগুলি আমি পরবর্তীতে একটা লিখে দেব, সবগুলি টেন্সের মধ্যেই আছে এবং অন্যান্য কিছু অক্সিলারি ভার্ব আছে, লিখে দেব। তবে মনে রাখো, প্রেজেন্ট 12টা টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব থাকে না। তোমার যদি ক্লাসে লেখার সময় একটা কলম না থাকে, তখন কি করো? তুমি অন্যের কাছ থেকে ধার করে নাও। তেমনি নট কখনো মনে রাখবে একা, নেগেটিভ সেন্টেন্সে একা বসে না। নটের বাম পাশে একটা অক্সিলারি ভার্ব নেয় নট সবসময়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। দেখো, অক্সিলারি ভার্ব কিন্তু এখানে নাই, এক্সট্রাকচারে আছে নাই। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্স করতে হলে নটের বাম পাশে অর্থাৎ নটের পূর্বে একটা অক্সিলারি ভার্ব সবসময় নিতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না বিধায় আমরা ডু অথবা ডাজ নিতে হবে। আমাদের ডু অথবা ডাজ, আর পাস্ট টেন্স হলে ডিড নিতে হবে। এখন সাবজেক্ট
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো বলছি একটু আগে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই ইজ হয়, তাহলে এখন তুমিই বলো এখন ডু হবে না ডাজ হবে? ডু এর সাথে ইজ যোগ করলে কী হয়? ডাজ হয়। সেই জন্য আমরা এখানে ডাজ বসালাম। আর যদি এখানে থাকতো আই, তাহলেও কিন্তু ডু হতো, কারণ আই তো ফার্স্ট পারসন। যদি থাকতো দে, তাহলেও কিন্তু ডু নট হতো, কারণ দে থার্ড পারসন ঠিক আছে, কিন্তু প্লুরাল নাম্বার, তাহলেও কিন্তু ডু হতো। আর এখানে আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ। তাহলে কি হলো? হি ডাজ নট। এখন আরেকটা সমস্যা, সেটা হলো এইখানে ছিল রিডস, এইখানে কেন রিড হলো? দেখো, অক্সিলারি ভার্বের সাথে তুমি কিন্তু ইএস যোগ করছো, তখন আর মূল ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা উঠে যাবে। আচ্ছা, এখন তুমি যদি এইটাকে ইন্টারোগেটিভ করতে যাও, এইটাকে, এই সেন্টেন্সটিকে তুমি যদি ইন্টারোগেটিভ করতে যাও, আমরা কিন্তু অ্যাফার্মেটিভ করলাম, নেগেটিভ করলাম, হ্যাঁ বোধক করলাম, না বোধক করলাম। এখন এটাকে করব আমরা, অ্যাফার্মেটিভকে করব ইন্টারোগেটিভ। তা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে নিলেই ইন্টারোগেটিভ হয়ে যায়, তবে এটার অ্যান্সার হয় ইয়েস অথবা নো। আর ইন্টারোগেটিভ প্রোনাউন তোমরা বলো যাকে ডাব্লিউএইচ ওয়ার্ড, এ দ্বারা যদি ইন্টারোগেট করতে হয়, এটা এটার অ্যান্সার হয় এক্সপ্লেইন অথবা ডিসক্রাইব, এটা মনে রাখবে। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে নিলেই ইন্টারোগেটিভ হয়, তবে এটা অ্যান্সার হয় ইয়েস এবং নো। এখানে অক্সিলারি ভার্ব নাই, না থাকলে আমরা কী করব? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট অক্সিলারি ভার্ব থাকে না, আমরা শুরুতে কী নেব? তাহলে আমরা নেব ডাজ। ডাজ হি রিড দ্য বুক, রিড দ্য বুক। এই দেখো, অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে নিলে ইন্টারোগেটিভ হয়, তবে এটা অ্যান্সার হয় ইয়েস অথবা নো। অক্সিলারি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট অক্সিলারি ভার্ব থাকে না, তাহলে কী নেব? ডু অথবা ডাজ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব নেব ডাজ। এই ডাজটা নিলাম, এই সাবজেক্টটা বসালাম, এই ভার্বের এসটা ছিল, উঠে গেল প্রথম। এখন আমরা এই যে নেগেটিভ আছে, নেগেটিভ থেকে আমরা আবার এটাকে একটা ইন্টারোগেটিভ করব। এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিভাবে করতে পারি দেখো তো। ডাজেন্ট হি রিড দ্য বুক? ডাজেন্ট হি রিড দ্য বুক। এই ডাজেন্ট সংক্ষেপে আমি লিখেছি ডাজেন্ট, ডাজ নট, এটা সংক্ষেপটা হলো ডাজেন্ট। তাহলে সেন্টেন্সারটি কি হলো দেখো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আবার বলি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, চারটা সেন্টেন্স। আমরা এভাবে প্রতিটা টেন্স এভাবে শিখব। দ্যাটস অল ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ নাইস ডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।